এসএসসি ফাইনালি তাদের তাদের নোটিফিকেশন আউট করেছে। সামনে এসএসসি এক্সাম, সিজিএল এর এক্সাম। তো আমার অন্য সিরিজগুলো যেরকম চলছে, যেরকম ডিটেল অ্যানালিসিস, ডিটেল সিরিজ, হিস্ট্রি, কনস্টিটিউশনের, পলিটির, তাছাড়া ইকোনমিক্স আছে সেখানে, ইউপিএসসি ইপিএফওর জন্য যে আমার স্পেশাল কোর্স চলছে, তাছাড়াও এসএসসির জন্য এবার থেকে আরেকটা সিরিজ চলবে। এবং এসএসসি সিজিএল এর পার্সপেক্টিভে যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে কোয়েশ্চেনগুলো আসার মতো, সেই কোয়েশ্চেনগুলোর মাল্টিপল এমসিকিউ কোয়েশ্চেনগুলো নিয়ে সিরিজ চলবে। তাছাড়া তার সঙ্গে যে অ্যানালিটিক্যাল সিরিজগুলো চলছে সেগুলো তো তোমরা দেখছোই। বাদবাকি মোস্ট কমন কোয়েশ্চেন যেগুলো এসএসসি সিজিএল এ আসে জিএস সেকশন থেকে, সেই জিএস সেকশনের কোয়েশ্চেনগুলোকে নিয়ে যে সিরিজটা আমি চালু করেছি, তার ফার্স্ট ডে আজকে শুরু করছি। ডেলি 5 থেকে 10টা কোয়েশ্চেন আমি আমার ভিডিওতে করাবো, এবং তার ডিটেলে মানে যে কটা অপশন রয়েছে প্রত্যেকটা অপশনের ডিটেল অ্যানালিসিস করেই ভিডিওগুলো আপলোড করব। তো তোমরা প্রত্যেকে এই ভিডিওগুলো মিস করো না কেউ। এই ভিডিওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই কোয়েশ্চেনগুলো বারবার এসএসসি সিজিএল আসছে, এবং তার বেসিসে আমি কোয়েশ্চেনগুলোকে কিন্তু অ্যারেঞ্জ করেছি এখানে। তো ফার্স্টে আজকে আমি যে 5টা কোয়েশ্চেন নিচ্ছি, 5টা কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কাজের একক কি, কাজের একক কি। এবার এখানে অ্যাকচুয়ালি এসআই কি সিজিএস কোনো ইউনিটের কথা বলা হয়নি, এসআই ইউনিটেই ধরে নিচ্ছি আমি, এসআই ইউনিটেই চেয়েছে, কোয়েশ্চেনের অ্যান্সারটা চেয়েছে এসআই ইউনিটে। তো ওয়ার্ক ডানের এসআই ইউনিটটা কি? ওয়ার্ক ডানের এসআই ইউনিট হচ্ছে জুল। কি? ওয়ার্ক ডানের এসআই ইউনিট হচ্ছে জুল। তাছাড়া বাদবাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কি? ওয়াট হচ্ছে এসআই ইউনিট অফ পাওয়ার। ওয়াট হচ্ছে এসআই ইউনিট অফ পাওয়ার। ডেসিবেল হচ্ছে সাউন্ড ইন্টেন্সিটি, ইউনিট অফ সাউন্ড ইন্টেন্সিটি। আওয়াজের ইন্টেন্সিটিটা কতটুকু হবে সেটা মাপতে গেলে আমরা ডেসিবেল ইউজ করি। যেরকম আমাদের ইন্ডিয়াতে নর্মালি 50 to 75 ডেসিবেল পর্যন্ত একটা নর্মাল রেঞ্জ আছে। কোন কোন জোনে, মানে বিভিন্ন জোন ওয়াইজ এগুলোকে ভাগ করা হয়, সাইলেন্ট জোন বা ইন্ডাস্ট্রিয়াল জোন, সেই হিসেবে 50 থেকে 75 ডেসিবেল পর্যন্ত সাউন্ডের মানে ম্যাক্সিমাম রেঞ্জটা কিন্তু মাপা রয়েছে। তাছাড়া অ্যাম্পিয়ার হচ্ছে এসআই ইউনিট অফ কারেন্ট। অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার হচ্ছে এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট, হচ্ছে অ্যাম্পিয়ার। এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্টের এসআই একক কি? অ্যাম্পিয়ার। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে অবজার্ভড ইজ অবজার্ভড অ্যাকচুয়ালি কোন দিন নন ভায়োলেন্স ডে অবজার্ভ করা হয়? অ্যাকচুয়ালি নন ভায়োলেন্স ডে মানে হচ্ছে অহিংসার দিবস। তো অহিংসার প্রতিকৃত কে ছিলেন আমরা সবাই জানি, মহাত্মা গান্ধী ছিলেন অহিংসার প্রতিকৃত। মহাত্মা গান্ধীজির বার্থডে কবে না? বার্থডে হচ্ছে 2 অক্টোবর, যেটা আমরা অবজার্ভ করি 2 অক্টোবর। তো সেই দিনটাকেই আমরা নন ভায়োলেন্স ডে হিসাবে সেলিব্রেট, এটাকে নন ভায়োলেন্স ডে হিসাবে পুরো ওয়ার্ল্ডে এটাকে অবজার্ভ করা হয়। 2007 ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে 2007-এ এটাকে আনা হয়েছিল, এটার প্রপোজাল আনা হয়েছিল 2 অক্টোবরকে নন ভায়োলেন্স ডে হিসাবে অবজার্ভ করা হবে। তাছাড়া বাদ বাকি অপশনগুলো কি? 15 অগস্ট কাউকে বলে দিতে হবে না নতুন করে, 15 অগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। 31 অক্টোবর, এই ডেটটা 31 অক্টোবর হচ্ছে অ্যাকচুয়ালি 31 অক্টোবর আমরা ন্যাশনাল ইউনিটি ডে। 31 অক্টোবর আমরা ন্যাশনাল ইউনিটি ডে হিসেবে অবজার্ভ করি। কি? ন্যাশনাল ইউনিটি ডে। 31 অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে অবজার্ভ করি আমরা 31 ডিসেম্বর। 31 অক্টোবর কিসের জন্য? না, সর্দার বল্লভ ভাই প্যাটেলের বার্থ অ্যানিভার্সারি হিসেবে 31 অক্টোবরকে আমরা ন্যাশনাল ইউনিটি ডে, রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে আমরা ওটাকে পালন করি। কেন? এবার এই 31 অক্টোবরের আরেকটা মাহাত্ম্য কি আছে? 31 অক্টোবর 2018 এই ডেটে স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেলের যে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছিল, সেটা কোন ডেটে তৈরি করা হয়েছিল? কোন ডেটে তৈরি করা না, কোন ডেটে ইনঅগারেট করা হয়েছিল সেটা হচ্ছে 31 অক্টোবর 2018। আর কবে থেকে এই ডেটটাকে পালন করা হয় সেটা হচ্ছে 2014 থেকে কিন্তু এই ডেটটাকে পালন করা হয়। কবে থেকে পালন করা হয়? 2014 থেকে। কবে স্ট্যাচু অফ ইউনিটি ইনঅগারেট হয়েছিল? 31 অক্টোবর 2018। আর এই দিনটাকে আমরা ন্যাশনাল ইউনিটি ডে অথবা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করি। দেন চলে আসছি আমরা 14 নভেম্বর চিলড্রেন্স ডে। আমরা খুব ভালো মতন জানি 14 নভেম্বর আমরা কি হিসেবে পালন করি? চিলড্রেন্স ডে। কার নাম অনুসারে? জওহরলাল নেহরুজির
বার্থ অ্যানিভার্সারি দিনটাকেই আমরা চিলড্রেন্স ডে হিসাবে পালন করি, চিলড্রেন্স ডে হিসাবে পালন করি। কিন্তু এই ডেটের আরেকটা এই দিনে আরেকটা মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে এই দিন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ডে হিসেবে এই দিনটাকে পালন করা হয়। এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ডে হিসেবে পালন করা হয় 14 নভেম্বর 2006-এ। 2006-এর ইউএন এটাকে ফার্স্ট রিকগনাইজ করে কিন্তু ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হিসেবে। তাহলে এখান থেকে এই কটা কোয়েশ্চেন এটা গেল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য মেথড অফ ন্যাশনাল ইনকাম এস্টিমেশন? এটা ইকোনমিক্স এর কোয়েশ্চেন। আমি আমার ফার্স্ট ভিডিওতে বা জিডিপির যে ভিডিওতে আছে সেই ভিডিওতে আমি ন্যাশনাল ইনকামের মেথডগুলোকে বলেছিলাম কি কি মেথড, ন্যাশনাল ইনকাম বের করার কি কি মেথড। তার মধ্যে 3টে মেথড ছিল, ভালো করে মাথায় রাখো, 3টে মেথড ছিল। একটা হচ্ছে ইনকাম মেথড, একটা এক্সপেন্ডিচার মেথড, আর একটা হচ্ছে প্রোডাক্ট ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাক্ট মেথড। তো এখানে তাহলে এখানে কোনটা নয় বলেছে, হোয়াট ইজ নট, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সাম পয়েন্ট অফ ভিউতে এই নটটাকে আমরা বারবার অ্যাভয়েড করে ফেলি, মানে আমাদের চোখে পড়ে না নট কোনটাতে বলেছে। এটা খুব খুব মাথায় রাখবে যে নট কোন কোয়েশ্চেনে বলেছে, ঠিক আছে? তাহলে 3টে মেথড দিয়ে আমরা ন্যাশনাল ইনকাম করি, সেটা কোনটা কোনটা, এই একটা আর এই একটা, এক্সপেন্ডিচার মেথড, প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথড। কিন্তু ব্যাংকিং মেথড হচ্ছে এখানকার রাইট অ্যান্সার হয়ে যায় ব্যাংকিং মেথড, কারণ ব্যাংকিং মেথড বলে কোনো মেথড হয় না যেটাতে আমরা ন্যাশনাল ইনকামকে মেজার করি। এবার এই 3টেকে ডিটেলস একটু আলোচনা করা যায়। ইনকাম মেথড কিভাবে মেজার করা হয়, ইনকাম মেথডের ভিতরে কি কি আনা হয়, ইনকাম মেথডের ভিতরে রেন্ট আনা হয়, রেন্ট প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট আসে প্লাস মিক্সড ইনকাম যদি কিছু থাকে, তাহলে এই সবগুলোকে নিয়ে, ইন্টারেস্ট যদি কিছু থাকে, এই সবগুলোকে নিয়ে আমরা ইনকাম মেথড বের করার সময় এই সবগুলোকে আমরা কনসিডার করি। এক্সপেন্ডিচার মেথডে কি করি, এক্সপেন্ডিচার মেথডে কনজাম্পশন করি, তার সঙ্গে প্লাস ইনভেস্টমেন্ট করি, তার সঙ্গে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করি, তার সঙ্গে কি করি প্লাস মাইনাস কি করি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের নেট এক্সপোর্ট। যদি এক্সপোর্ট আর ইম্পোর্টের ভিতর যে নেট যে ফিগারটা আসবে সেই ফিগারটাই কিন্তু আমরা প্লাস মাইনাস করব এখানে, সেটাকে আমরা বলছি এক্সপেন্ডিচার মেথড। আর প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথডে কি হয়, এটা হচ্ছে নরমালি জিডিপি। প্রোডাক্ট মেথডকে আমরা নরমালি জিডিপি বলতে পারি, কারণ টোটাল ন্যাশনাল প্রোডাক্ট মানে অন্তিম মূল্য, বলেছিলাম না জিডিপিতে বলেছিলাম না, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যা আউটপুট বেরোবে, আউটপুট মানে অন্তিম মূল্য, কোনো প্রোডাক্টের অন্তিম মূল্য যেটা বেরোবে সেইটাই হচ্ছে প্রোডাক্ট মেথড। সেই প্রোডাক্ট মেথডে আমরা ন্যাশনাল ইনকাম বের করতে পারি, মানে প্রোডাক্ট মেথড অ্যাকচুয়ালি জিডিপি ছাড়া আর কিছুই নয়। তাহলে এটা গেল। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন কি বলছে, 4 নম্বর বলছে দ্য ফোরমোস্ট রাইট অ্যামং রাইটস টু ফ্রিডম ইজ। এখানে দেখো, এখানে জিনিসগুলো বারবার গুলিয়ে যায়। কনস্টিটিউশন আমাদের যে আর্টিকেল ভাগ 3-এ আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, ফান্ডামেন্টাল রাইটস কোথায় কত পর্যন্ত হয়, 12 থেকে 35। আমি বলেছিলাম 12 থেকে 35, আমার ভিডিও লেকচার আছে এবার 12 থেকে 35 পর্যন্ত। তো এখানে বলছে যে ফোরমোস্ট রাইট মানে সব থেকে যে রাইটটা সব থেকে আমাদের কাছে মূল্যবান, সেই রাইটটা কি, ফোরমোস্ট রাইট, আমাদের কাছে সব থেকে মূল্যবান রাইটটা কোনটা, এবং রাইটস টু ফ্রিডম, সব ফ্রিডমের মধ্যে কোন রাইটটা সব থেকে, মানে যে রাইট ছাড়া মানুষ বাঁচতেই পারবে না, সেই রাইটটা কি। তাহলে কি অপশন কি আছে, অপশন আছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, প্রিভেন্টিভ ডিটেনশন, ফ্রিডম টু অ্যাসেম্বল, অর রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কাছে যদি ফ্রিডমই না থাকে, আমাদের কাছে যদি পার্সোনাল লিবার্টি আর রাইট টু লাইফ, আমাদের যদি বেঁচে থাকারই অধিকার না থাকে, তাহলে বাদ বাকি সবকিছুই তো, কথা বলবো কখন, বেঁচে থেকে তারপরে, প্রিভেন্টিভ ডিটেনশন কখন হবে, বেঁচে থাকবো তারপরে, ফ্রিডম অফ অ্যাসেম্বল, যা কিছুই হবে আগে তো বাঁচতে হবে মানুষকে, তারপরেই তো সবকিছু। তো ফোরমোস্ট রাইট সবসময় হবে রাইট টু, মনে রাখবে ফোরমোস্ট রাইট সবসময় হবে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল কত, আর্টিকেল 21, আর্টিকেল কত 21। তারপর প্রিভেন্টিভ ডিটেনশন আর্টিকেল কত 22, প্রিভেন্টিভ ডিটেনশন আর্টিকেল কত 22। বলেছিলাম দু ধরনের ডিটেনশন হয়, একটা হচ্ছে প্রিভেন্টিভ, একটা হচ্ছে পিউনিটিভ, সব ডিটেলসে আলোচনা করা আছে, ভিডিওগুলো দেখে নেবে। তারপর হচ্ছে ফ্রিডম টু অ্যাসেম্বল, আর্টিকেল কত 19, আর্টিকেল কত 19। রাইট টু ফ্রিডম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটাও 19। কি আর্টিকেল আছে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটে, কি আর্টিকেল আছে পরপর যদি প্রথম থেকে যদি মনে করো, আর্টিকেল 14, আর্টিকেল 14 কি বলছে, ইকুয়াল রাইটস, ইকুয়াল প্রোটেকশন অফ রাইটস। 15 বলছে যে রেস, সেক্স, কাস্ট, রিলিজিয়ন, বার্থ প্লেস, এইসবের বেসিসে কোনো রকম ভাবে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। 16 কি বলছে, 16 বলছে যে এমপ্লয়মেন্ট, পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোনো রকমের কোনো ডিসক্রিমিনেট করা যাবে না, ওই 5টা বিষয়, রেস, রিলিজিয়ন, সেক্স, বার্থ প্লেস, এই ধরনের কোনো রকম বিষয়ে কোনো রকমের পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন অবশ্যই করা যেতে পারে, সেগুলো ডিটেলসে আলোচনা করা আছে, দেখে নেবে ভিডিওতে গিয়ে।
16 হলো। 17 কি বলছে? 17 হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। 17 কি বলছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। 18 কি বলছে? 18 বলছে টাইটেল অ্যাবলিশ করতে হবে। যত ধরনের টাইটেল নেওয়া আছে সবার, সেই টাইটেলগুলোকে অ্যাবলিশ হয়ে যাবে। কোনো টাইটেল কেউ কিছু রাখতে পারবে না। 19 তো বললাম। 19 6 রকমের, আমাদের 7 রকম অ্যাকচুয়ালি, তার মধ্যে একটা বাদ চলে গেছে। 6 রকমের ফ্রিডমের কথা বলা রয়েছে। ফার্স্ট ফ্রিডমটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তারপর হচ্ছে মিটিং করতে পারো, অ্যাসেম্বল করতে পারো, তারপর অ্যাসোসিয়েশন করতে পারো, অ্যাসেম্বল হয়ে গেল, মিটিং হয়ে গেল, তারপর অ্যাসোসিয়েশন করতে পারো, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পারো, তারপর যে কোনো জায়গায় গিয়ে তুমি তোমার বাসস্থান, মানে যে কোনো জায়গায় গিয়ে তুমি থাকতে পারবে, যে তুমি যে কোনো জায়গায় গিয়ে ভারতবর্ষের যে কোনো জায়গায় নিজের প্রফেশন বা বিজনেস যা খুশি করতে পারবে। এটা হচ্ছে আর্টিকেল 19 এতগুলো কথা বলা রয়েছে, এতগুলো ফ্রিডমের কথা আমাদের কাছে বলা রয়েছে। 20 কি বলছে? প্রোটেকশন এগেইনস্ট ডিটেকশন। যখন আমাদের কোনো অ্যারেস্ট করা হবে বা কিছু করা হবে, তার এগেইনস্টে আমাদের জন্য যে প্রোটেকশন গুলো আছে, সেই প্রোটেকশন গুলো কোথায় বলা আছে? 20 22 পর্যন্ত গেল। 23 আর 24 বলা রয়েছে কি না, এক্সপ্লয়টেশনের এগেইনস্টে আমাদের যে রাইট গুলো আছে সেটা বলা হয়েছে 23, 24, 25 থেকে 30 পর্যন্ত ধর্মীয় সংরক্ষণ দেওয়া রয়েছে। 32 আমাদের রিড গুলো রয়েছে। এগুলো সব ডিটেলসে আলোচনা করা আছে ভিডিওটা দেখে নেবে। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, wearing away of landscape by different agents like water, wind and ice is called। মানে কোনো জায়গার ল্যান্ডস্কেপ, এই কদিন আগে সিকিমে প্রচন্ড ধস নেমেছিল। সিকিমে মানে এত বৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত সিকিমে ধস নেমেই যাচ্ছে। যখন কোথাও ধস নামে, ল্যান্ডস্কেপ যখন পাহাড়ের উপর থেকে ল্যান্ডস্কেপ নিচের দিকে গড়িয়ে পড়ে, তখন সেটাকে কি বলা হয়? অপশনগুলো দেখে নাও। ওয়েদারিং, এরোশন, মেটামরফোসিস, সেডিমেন্টেশন। অ্যান্সার কি হবে? এরোশন মানে হচ্ছে কোনো কিছুর ভূমিক্ষয়কে আমরা বলি এরোশন। তাহলে ল্যান্ডস্কেপ যখন উপর থেকে ধুয়ে নিচে চলে আসছে, সে বৃষ্টির কারণে হোক বা হাওয়ার কারণে হোক বা বরফ মানে আইস বলতে এগুলো হচ্ছে এজেন্ট বলা হয়। ল্যান্ডস্কেপিং এর তোমার এজেন্ট হচ্ছে ওয়েদারিং বা এরোশন। এদের এজেন্ট হচ্ছে, এই এজেন্টগুলোই কাজ করে। প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, উপর থেকে ধস নামা শুরু করলো। প্রচুর পরিমাণে হাওয়া বইছে, উপর থেকে ছোট ছোট টুকরো পাথর নামছে। তারপরে আমরা বরফের যেখানে দেখেছি সেখানে অ্যাভালাঞ্চ দেখেছি। গ্লেসিয়ার থেকে বরফ নিচের দিকে নেমে চলে আসছে, সেগুলোকে অ্যাভালাঞ্চ বলা হয়। তো সেগুলোকেও আমরা এরোশন, সেইভাবে আমরা এরোশন দেখি। তো এখানে বাদ বাকি গুলো কি? ওয়েদারিং কি হয়? ওয়েদারিং মানে হচ্ছে যখন কোনো ভূপ্রকৃতি, সে পাহাড় হোক বা যে কোনো ভূপ্রকৃতি হোক, কেমিক্যাল রিয়াকশনের দ্বারা অথবা উইন্ড বা ওয়াটারের জন্য যদি সেই ভূপ্রকৃতির রূপ পরিবর্তন হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ওয়েদারিং। মানে ধরো একটা পাহাড়, এরকম একটা পাহাড় রয়েছে, এখানে জায়গা নেই, মুছে দিলাম। ধরো এরকম একটা পাহাড় রয়েছে, এই পাহাড়ে ধরো এই জায়গাটাতে এরকম ক্ষয়প্রাপ্ত হয়েছে, ঠিক আছে, হয়ে গেছে এই জায়গাটা এরকম হয়ে গেছে। তো এটা হতে পারে জলের জন্য, হতে পারে হাওয়া, এই জায়গাটায় হাওয়া এমন ভাবে বইছে যে এই জায়গাটা থেকে ভূপ্রকৃতি এখান থেকে জিনিসগুলোকে ওয়েদারিং এর জন্য এই জায়গাটাতে খোকলা হয়ে গেছে, তো সেই কারণে হতে পারে। তো এইরকম ধরনের জন্য যখন কোনো রকমের ভূপ্রকৃতি হবে, তখন সেটাকে আমরা বলবো ওয়েদারিং। তখন সেটাকে এরোশন বলবো না। এরোশন কখন বলবো? যখন পুরো এই জিনিসটাকে আমরা, পুরো জিনিসটা যখন ধসে নিচের দিকে নেমে আসে, তখন সেটাকে আমরা বলবো, ল্যান্ডস্কেপ যখন নেমে আসে তখন সেটাকে আমরা বলবো এরোশন। তারপর হচ্ছে আগে বলে নি সেডিমেন্টেশন কি। সেডিমেন্টেশন হচ্ছে যখন কোনো নদী বা জলের স্রোত বা উইন্ডের কারণে এই যে ভূপ্রকৃতি, এই যে উপর থেকে মাটিগুলো নেমে আসছে, পাহাড়ের থেকে মাটিগুলো নেমে আসছে, সেই মাটিগুলো যখন নদীপথ হয়ে জল বা নদীপথ হয়ে যখন নুড়ি, পাথর, বালি, এই সবকিছুই যখন আরেকটা জায়গায় গিয়ে ডিপোজিট হয়, ধরো এখান থেকে নেমে এসে, যেরকম এখন নর্থ বেঙ্গলে হচ্ছে, তিস্তা নদী সমস্ত কিছু এই উপর থেকে গাছপালা যত যা কিছু আছে সমস্ত কিছু উপর থেকে, পাহাড়ের উপর থেকে নামিয়ে নিয়ে আসছে, ধস নামছে আর নামিয়ে নিয়ে আসছে। এই জিনিসগুলো তো কোথাও না কোথাও গিয়ে জমবে, যেগুলো নামিয়ে আসছে সেগুলো কোথাও না কোথাও গিয়ে জমবে। সেই যে জায়গাটায় জমবে সেই জায়গাটাকে আমরা বলবো সেডিমেন্টেশন। সেই জায়গাটাকে আমরা কি বলবো? সেডিমেন্টেশন। যেখানে যে ডিপোজিটারি, যে জায়গায় ডিপোজিট হচ্ছে জায়গাটা, সেটা হচ্ছে সেডিমেন্টেশন। আর মেটামরফোসিস জিনিসটা সম্পূর্ণ আলাদা জিনিস। মেটামরফোসিস হচ্ছে যদি কোনো অ্যানিমেলসের বার্থ বা অন্য কোনো রকম ভাবে যদি তার কোনো পরিবর্তন, তার চেহারাগত কোনো পরিবর্তন ঘটে, বা অ্যাব্রাপ্ট কোনো চেঞ্জেস আসে, চেহারাগত কোনো পরিবর্তন ঘটে, সে বার্থের সময় হতে পারে অথবা অন্য কোনো সময় হতে পারে, অ্যাব্রাপ্ট কোনো চেঞ্জেস আসে, সেই চেঞ্জেসটাকে আমরা বলি মেটামরফোসিস। এটা মেটামরফোসিস। এটা যে কোনো ইনসেক্টের ক্ষেত্রে হতে পারে, অ্যাম্ফিবিয়ান্সের ক্ষেত্রে হতে পারে, বা ফিশ, এই ধরনের অ্যানিমেলসের ক্ষেত্রে কিন্তু এই মেটামরফোসিসটা আমরা দেখতে পাই। তাহলে এই 5টা কোয়েশ্চেন আজকের জন্য, এই 5টা কোয়েশ্চেন। আমি নেক্সট ভিডিওতে আবার এরকম 5টা থেকে 10টা কোয়েশ্চেন নিয়ে আসবো। এইভাবে আমাদের এমসিকিউ সিরিজটা কিন্তু চালু থাকবে এসএসসি সিজিএল এর উদ্দেশ্যে। এসএসসি সিজিএল বলো, সিএইচএস
এফএসএল বলো, এদের এই এক্সামের পারপাসে কিন্তু আমাদের এই এমসিকিউ সিরিজটা চলবে। আজকের জন্য এইটুকু।